সম্মানিত চিকিৎসকবৃন্দ, আমরা গতকালকে স্ট্যাফিজিকের কিছু আলোচনা করেছিলাম, কিন্তু নেটের সমস্যার কারণে কন্টিনিউ করতে পারিনি। যাই হোক, আমরা যে কেসটা গতকালকে আলোচনা করেছিলাম, যারা আজকে নতুন তারা পুরনো গতকালকের কেসটার সাথে লিঙ্ক করে এই আপনার আলোচনাটা শুনবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা বলছিলাম একজন ফিমেলের 24 ইয়ার্স তার এজ, তার আই যে ড্রাইনেস, চোখের ড্রাইনেস শুরু হয়েছে, অর্থাৎ মনে হয় যেন চোখের ভিতরে বালু পড়ে আছে। এই যে তার সিক্রেশনের ঘাটতি, এই ঘাটতিটা আমরা স্ট্যাফিজিকের ক্ষেত্রে দেখিয়েছিলাম যে ইমোশনাল থেকে কীভাবে ফিজিক্যাল লেভেলে ডিজিজ হয়। এই জিনিসগুলো আমরা প্রত্যেকে যখন একটু গভীরভাবে পর্যবেক্ষণ করব, তাহলে আমরা সহজেই বুঝে যেতে পারবো। যেমন আমরা এই কেসটার ক্ষেত্রে দেখিয়েছিলাম যে তার যে অ্যাঙ্গার এবং ইমোশনগুলোকে যখন সে পেন্ড আপ করে রাখে নিজের মধ্যে, তখন অটোমেটিক ফিজিক্যাল লেভেলের কোনো সিক্রেশন তার বন্ধ হয়ে যায়। যেমন আপনার চোখের যেই সাধারণত যে টিয়ারিং যেটা হয়, সেটা বন্ধ হয়ে গেছে। এখান থেকে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। এই ক্ষেত্রে যে রুব্রিকগুলো আমরা নিয়েছিলাম, এলিমেন্ট ফ্রম ইন্ডিগনেশন, ইমোশন সাপ্রেসড, গ্রিপ কন্ডিশন অ্যাবাউট হিজ, এলিমেন্ট ফ্রম ভ্যাক্সেশন, হাইডিং থিংস, ফেয়ার হার্ট অফ বিং ইমোশনালি সেন্সিটিভ, ক্রিটিসিজম, হাইপোকন্ডিয়াসিস, ইনসাল্টেড সিঙ্গেল এটা, প্রস্টেশন অফ মাইন্ড, ভ্যাক্সেশন ফ্রম, গ্রিপ, কনসিকুয়েন্স অ্যাবাউট, এটাও সিঙ্গেল, অ্যাঙ্গার, নেভার অ্যাঙ্গার, আর্গুইং নট আর্গুইং, এলিমেন্ট ফ্রম অ্যাঙ্গার সাপ্রেসড, সেলফ ডিনাইল, পিটিট হারসেলফ। সবচেয়ে মজার কথা হলো যে স্ট্যাফিজিকেরিয়া, আমি গতকালকে বলছিলাম, আজকে আবার রিপিট করছি, 3টা কারণ সবসময় আমাদের খেয়াল রাখতে হবে। সে তার অনেক পেশেন্ট আছে এলিমেন্ট ফ্রম অ্যাঙ্গার সাপ্রেসড, প্রচুর মেডিসিন, এক একজন এক এক কারণে অ্যাঙ্গার সাপ্রেসড করে। আমরা গড়ে যদি অ্যাঙ্গার সাপ্রেস নিয়ে আরেকটা রুব্রিক বানিয়ে এটা অন্ধের হাতি দেখার মতো হবে, কিন্তু স্পেসিফিক যখন আমরা বুঝবো যে কেন এই ড্রাগটা অ্যাঙ্গার সাপ্রেসড করে, এটা যখন আমরা ক্লারিফাই করব অন্য রুব্রিকের মাধ্যমে, তাহলে আমাদের পথ চলাটা অনেকটাই সহজ হবে এবং আমরা জেনে বুঝে একটা কেস দাঁড় করাতে পারবো। এবং কোনো কারণে যদি ফেলও করে, কী অ্যাঙ্গেলে, কোন অ্যাঙ্গেলটার প্রেসক্রিপশন আমার ভুল হয়েছে, সেটাও আমি ক্ল্যারিফাই করতে পারবো। নাহলে আমার ধারণাই নেই, আমি হয়তো 2টা রুব্রিক 3টা রুব্রিক নিলাম অনুমান ভিত্তিক। আর আমরা যে এখন যে সিস্টেমে কাজ করছি, সেখানে অনেকটাই ক্ল্যারিফাই। আপনি 80% 90% আপনি ডিপেন্ড করতে পারবেন যে আপনার কেসটা দাঁড়িয়ে যাবে। কোনো কারণে হয়তো বাই চান্স হয়তো আপনি অ্যাবসেন্ট মাইন্ডে ছিলেন, হয়তো পেশেন্ট ঠিকমতো এক্সপ্রেস করতে পারেন নাই বলে সেখানে আপনি কেসটা সঠিকভাবে কাজ করেন। তবে যখন আপনি প্রত্যেকটা রুব্রিকের আন্ডারে এই মেডিসিনটা কেন আসবে, এই কেন ওয়াইয়ের উত্তর যখন আপনি খুঁজবেন, এবং খুব ইজি ওয়েতে আপনার জন্য এটা ক্লিয়ার হবে। না হলে কিন্তু মুশকিল। গ্রোস রুব্রিক ধরা এটা একটা ফাঁক। কেন আমি গত 2-3টা ক্লাসের আগেও বলেছিলাম যে এখন এত বেশি রুব্রিকের আন্ডারে মেডিসিন ঢুকে গেছে যে যারা যে অথরদের কাছ থেকে এই রুব্রিকগুলোতে এই মেডিসিনগুলো এসেছে, আমরা অনেক ক্ষেত্রে দেখি এটা অথেন্টিক না। কেন প্র্যাকটিক্যালি যখন একটা রুব্রিকের সাথে আরেকটা রুব্রিককে আমরা যখন মিলিয়ে দেখতে চাই, কোর ফিলিংয়ের সাথে মিলিয়ে দেখতে চাই, তখন দেখি যে এটা আসলে একজন প্রুভারের কাছ থেকে এসেছে। একজন প্রুভারের কাছ থেকে যখন কোনো বিষয় আসে, আমি বলছি না সেটা খারাপ, অনেক ক্ষেত্রেই সে এই ধরনের রুব্রিক ইউজ করে আমরা সাকসেসফুল হয়েছি। বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে এগুলো অনেক সময় আমাদেরকে মিসগাইড করে দেয়। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আমি একটু পরে ফোন দিচ্ছি ভাই আপনাকে। হ্যাঁ, এলো পরিস্থিতি। তো স্ট্যাফিজিকের ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট আমাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে যে অ্যাঙ্গার সাপ্রেশনের পিছনে প্রথম কথা হলো যে সে তার একটা অ্যাম্বিশন থাকে। অ্যাম্বিশনটা হলো তার সোশ্যাল পজিশন, অর্থাৎ সবার কাছে গুড বুক, অর্থাৎ সবার কাছে তার একটা ভালো একটা তারপরে ওপিনিয়ন এবং ভালো জানুক তাকে, এটা সবার কাছে সে চায়। এটা হলো তার ফার্স্ট চয়েস। 2 নম্বর চয়েস হলো যে সোশ্যালি সে খুব মারাত্মকভাবে মোরালিস্টিক পেশেন্ট, যে সে চিন্তা করে যে কেউ আমার সাথে খারাপ বিহেভিয়ার করলো, আমি যদি তার সাথে সেই রিয়্যাক্ট করি, তাহলে সেন্সিটিভ মোরাল ইমপ্রেশনের মধ্যে আপনার স্ট্যাফিজিকেরিয়া আছে
মোরালিটি যেহেতু স্ট্রং, সিনিয়র জুনিয়র অন্যকে হার্ট করাটা ঠিক না। আমি হার্ট হয়ে ঠিক আছে, কিন্তু অন্যকে আমি হার্ট করতে চাই না। 3 নম্বর পয়েন্ট আমরা বলেছিলাম যে তাদের মধ্যে মারাত্মকভাবে কাওয়ার্ডিসনেস আছে। কাওয়ার্ডিস বলতে এখানে যেটা বোঝানো আছে, কাওয়ার্ডিস ওপিনিয়ন উইদাউট কারেজ টু এক্সপ্রেস, অর্থাৎ তার মধ্যে ভয় কাজ করে যে আমি কিভাবে আমার এক্সপ্রেশন করব। এক্সপ্রেশন করতে গেলে বিপরীত পার্সন আমার এটা অ্যালাউ করবে কি না, বা তার সাথে আমি জুঝে উঠতে পারবো কি না, এটা হলো তার মধ্যে মেইন কথা। এই জন্য সাপোর্টিং অনেক রূপটি, অ্যাঙ্গার নেভার অ্যাঙ্গার, আর্গুইং নট আর্গুইং, এবং সেলফ ডিনাই, এক্ষেত্রে সে সহ্য করে। বাট অনেক ড্রাগ আছে যারা অ্যাঙ্গার হয় কিন্তু অ্যাঙ্গারটাকে তারা ধরে রাখে না। তবে স্ট্র্যাটেজিকেরা এই জন্যই বড় ধরনের ডিজিজ নিয়ে আমাদের কাছে আসে, যে সে বিশেষ টাইম পর্যন্ত, একটা লম্বা সময় পর্যন্ত এই ইমোশনটাকে, এই নেগেটিভ ইমোশনটাকে তার ভিতরে রেখে দেওয়ার কারণে তার ফিজিক্যাল লেভেলে ডিজিজ চলে আসে। দেখেন, আমরা গতকালকে যে কেসটা বলেছিলাম যে 24 ইয়ার্সের একজন গার্ল, তার যে ল্যাক্রিমেশন, যে আপনার চোখের মধ্যে যে ড্রাইনেস শুরু হয়েছে, এটা কিন্তু হওয়ার কথা না। সে কম্পিউটারে কাজ করতে পারছে না। এটার কারণ হলো যে সে লম্বা সময় যাবত, 5 ইয়ার যাবত এই ইমোশনটাকে সে সাপ্রেস করেছে। বিপরীত পার্সনের সাথে সে কখনোই পেরে উঠবে না, এটাই তার মনের মধ্যে একটা ধারণা, এবং তার গুড বুকটা যাতে কোনোভাবে নষ্ট না হয় এই ব্যাপারে সে সবসময় সচেতন থাকে। এই জিনিসগুলো হলো আমরা স্ট্র্যাটেজিকের ক্ষেত্রে দেখতে পারি। সেলফ ডিনাইল এই জন্যই করে যে সোশ্যালি যাতে তার কোনো ব্যাড যাতে নাম না হয়, ব্যাড যাতে কোনো রকমের খারাপ কোনো আপনার তার গুড উইলের যাতে কোনো রকমের দুর্নাম না হয়। এটা প্রত্যেকটা মানুষের বয়সের সাথে সাথে এটা চেঞ্জ হয়। একটা বাচ্চার ক্ষেত্রে কেমন হবে সেটা আপনাকে বুঝতে হবে। 3টা মেডিসিন আপনার মনে রাখতে হবে, তাদেরকে হাসি থেকে আপনি মেডিসিন ড্রাগ সিলেক্ট করতে পারবেন, অবজারভেশন থেকে। 1 নম্বর ইগনিশিয়া, 2 বেলেডোনা, 3 নম্বর হলো স্ট্যাবিসিকা। সংক্ষেপে আমি আলোচনা করি, আমার হাতে সময় খুব কম। প্রতিদিন আমি লাইভ করি, যেহেতু আজকে লাইভটা ঠিক টাইমে করতে পারিনি বলে চেম্বার টাইমে লাইভটা করতেছি, যাতে কন্টিনিউশনটা ঠিক থাকে, এই জন্য করতেছি। সময় আমি বেশি দিতে পারবো না, 20 মিনিটের মধ্যে আমি শেষ করি। বেলেডোনা ডাক্তার এবং রুগীর যখন কনভারসেশন চলে, এটা প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে বলছি, আমার টিচার আমাকে শিখিয়েছে, এটা কোনো বই লাগে। এবং আমরা পেশেন্ট দেখে অবজার্ভ করি। আসলে হোমিওপ্যাথি এমন একটা সাবজেক্ট, এটাকে বলা হয় আর্ট। আপনি সায়েন্স বই পড়ে শিখবেন, আর্ট শিখবেন, পেশেন্ট আপনাকে শেখাবে। আমরা বলি না যে হোমিওপ্যাথি শিখতে হলে পেশেন্ট থেকে আগে শিখতে হবে, পেশেন্টের অবজারভেশন থেকে আপনাকে মেডিসিন শিখতে হবে। পেশেন্ট আপনার জন্য বড় একজন টিচার, ঠিক আছে? তো 3টা মেডিসিন আমি বলতেছি আপনাদেরকে, খুব মনোযোগ দিচ্ছেন। এটা আসলে প্র্যাকটিক্যালি না দেখলে আপনি বুঝতে পারবেন, তবে আমি একটা সামান্য একটা রে দিয়ে দিচ্ছি। এমন একটা কথা আপনি পেশেন্টকে বললেন, যেমন মনে করেন একজন মহিলা আসলো, তার অনেক সমস্যা, তা আপনি জিজ্ঞেস করলেন কবে থেকে সমস্যা, বলে যে আমার বিয়ের পর থেকে সমস্যা। তা আপনি বলেন, আপনি একটু যোগ করলেন যে আসলে মহিলারা বিয়ের পরে অসুস্থ হয়। পেশেন্ট হেসে দিল। এখন এই 3 জনের হাসি কেমন হবে দেখবেন। বেলেডোনা কলেজ খুলে হাসে, ওপেন হাসে, সে হাসির ভিতরে কোনো ধরনের রাগ ঢাক থাকে না তার। এমন কোনো ঘটনা, আপনি জোকের ঘটনা বললেন বা হাসি আসে এমন কোনো বিষয় আপনি বললেন, সে হেসে দিয়ে শেষ করবে, হাসিটা শেষ পর্যন্ত সে এনজয় করবে। আর ইগনিশিয়া আনকনসাসলি হাসি শুরু করবে, বাট মনে রাখবেন, খুব মনোযোগ দিয়ে শোনেন, পাশে হাজব্যান্ড বসে আছে, অথবা কোনো গার্ডিয়ান, শ্বশুরবাড়ির কোনো গার্ডিয়ান বসে আছে, তার শাশুড়ি বসে আছে, বা অন্য কেউ, এনি কাইন্ড অফ অ্যাটেন্ডেন্স, সিনিয়র অ্যাটেন্ডেন্স তার পাশে বসে আছে। এখন আপনি এমন কিছু বললেন, রুগী খুলে আসলো, খুব দিল থেকে, দিলের ভিতর থেকে হাসিয়ে দিলেন। দেওয়ার পর হঠাৎ করে মনে হলো, আরে আমি কি করতেছি, ডাক্তার তো আননোন পার্সন, যেটাকে আমরা বাংলা ভাষায় আমাদের অঞ্চলে বলি পরপুরুষ বা বাইরের লোক, তার সামনে একজন মহিলা এইভাবে হাসাটা ঠিক না। এটা কিছু সময় যাওয়ার পরে সে অনুভব করে, কিছু সময় যাওয়ার তখন সে ছাত্র সচেতন হয়ে যায়। প্রথমটা আনকনসাসলি ছিল, পরেরটা কনসাসলি ছিল।
আরে আমার হাজব্যান্ড বসে আছে, হাজব্যান্ড কী মনে করবে? এটাই হলো ইগনিশা স্ট্রং মোরালিটির একটা মেডিসিন। সে সবসময় মোরালিটি চিন্তা করে, কাদেরকে নিয়ে চিন্তা করে? তার ফ্যামিলি। এরপর আসেন স্টাফিসেগিরা, তখন সে কন্ট্রোল, ইগনিশা তখন সাথে সাথে কন্ট্রোল হয়েছে, তখন সে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তখন বুঝলো যে না আমি সচেতন, এখানে আমি অন্য একটা এনভায়রনমেন্টে আছি, এটা নট আমার ফ্যামিলি এনভায়রনমেন্ট, এটা একটা আদার্স এনভায়রনমেন্ট, এখানে আমি পেশেন্ট, ডাক্তার আমার সামনে বসে আছে, সে একটা আননোন পার্সন, এখন আমার জন্য সাধারণভাবে নোন, কিন্তু তার সাথে তো আমার এত ইন্টিমেসি হওয়ার কোনো সুযোগ নেই। দেখ, সে সচেতন হয়ে গেল। আপনি বুঝে ফেললেন, সামনের অংশটা ছিল খুব ওপেন আপ, শেষের অংশ ছিল কন্ট্রোল। 3 নম্বর আছেন স্টাফিসেগিরা হাসবে, কিন্তু হাসির ভিতরে মনে হবে যেন সে কিছুটা কন্ট্রোল করে যাচ্ছে, পুরো খুলছে না। স্টাফিসেগিরা অলওয়েজ সচেতন থাকে, কখনো আনকনসিয়াসনেস হয় না। আপনি হয়তো আপনার একটা হাসির কাহিনী বললেন, আপনি নিজেও আসতেছেন, কিন্তু পেশেন্ট হ্যাঁ ঠিক আছে, সব ওকে ফাইন, হ্যাঁ, মানে সবটা বের হতে দিচ্ছে না, কোনো না কোনো জায়গায় সে আটকে রাখছে। চলুন এখন আমরা নেট্টামিওরের সাথে যে ডিফারেন্স, এটা খুব ডিডিটা আমরা ছোট্ট আকারে করি। পিটি হারসেন এটা হবে স্টাফিসেগিরার ক্ষেত্রে, আর নেট্টামিওরের ক্ষেত্রে পিটি হলো সবচেয়ে কষ্টকর ব্যাপার। নেট্টামিওরের কাছে জিন্দা লাশ হয়ে যাওয়া পিটি, এই জন্য সে ফেয়ার পিটিকে সবচেয়ে বেশি ভয় পায়। আর পিটি হারসেলফের মধ্যে স্টাফিসেগিরা আছে, রুব্রিকের মধ্যে দেখবেন স্টাফিসেগিরা এমনভাবে তার কাহিনীগুলো বলবে, আপনার দয়া চলে আসবে তার প্রতি, খুব তার অসুস্থতা নিয়ে খুব কষ্টে আছে, খুব অসহায় অবস্থার মধ্যে আছে, কিন্তু নেট্টামিওর তার উইকনেস অলওয়েজ হাইড করবে, যাতে তার উইকনেস কখনো প্রকাশ হয়ে গেলে অন্যরা যাতে তাকে কী করতে পারে না পারে, তার প্রতি দয়া, করুণা, অনুপ্রেরণা, অনুকম্পা দেখাতে না পারে, তাহলে তার ডিগনিটি নিচে চলে যাবে। এই জন্য আমরা বই পুস্তকে এত ডিটেলস লেখা নাই, খালি এইটুকু লিখে ছেড়ে দিয়েছে যে নেট্টামিওর গ্রিপ, পুরাতন গ্রিপ, ক্রনিক গ্রিপ, এটা আসলে বিষয়টা কী? বিষয়টা হলো এরকম যে একজন মানুষ তার দুঃখকে এক্সপ্রেস করে না। কেন আমরা কী করি, যখন কেউ একজন আমাদের কারো মানে আত্মীয় মারা গেলো, তার আপনজন মারা গেছে, আমরা তাকে গিয়ে তার প্রতি সিম্পেথি দেখাই, আহা লোকটা অনেক ভালো ছিল, এইটা সহ্য করতে পারে না। এই জন্য সে সবসময় নিজেকে বাইরে একটা শোডাউন করে নেট্টামিওর, যে কেউ তাকে যাতে বুঝতে না পারে যে, আপনি অনেক সময় দেখবেন নেট্টামিওর বাড়িতে হয়তো তার হাজব্যান্ড মারা গেছে, তার ছেলে মারা গেছে, বা তার আপনজন মারা গেছে, অথচ তার চোখ দিয়ে পানি নেই, এক্সপ্রেশন খুব একটা দুঃখবোধ নাই, অথবা তার ড্রেস আপের মধ্যে কোনো চেঞ্জ নাই, আপনার কাছে একটু ব্যাকআপটা লাগবে, কিন্তু ভিতরে সে কষ্ট পাচ্ছে। ওকে, তাহলে আমরা পরের একটা কেস নিয়ে আলোচনা করি, যে 30 বছরের আরেকটা মহিলা, তার ইরেগুলার তার মিনিস্ট্রেশন, পিসিওডি, হ্যাঁ, লর অ্যাবডোমিনে পিএইচডি করার পর পিসিওডি পাওয়া গেছে। এই জন্য সে এই রেগুলার মিনিস্ট্রেশনের জন্য মাঝে মাঝে সে হরমোনাল পিল নেয় মাসিক হওয়ার জন্য, কিন্তু এবার লাস্ট টাইম তার যখন ব্লিডিং হচ্ছিল, তখন প্রচুর ব্লিডিং হচ্ছিল, তো ব্লিডিং কোনোভাবেই বন্ধ হচ্ছিল না, ঠিক আছে। তার এর সাথে সাথে তার মাথা ব্যথা আছে, এবং এই ব্লিডিং হওয়ার কারণে তার মধ্যে একটা ডিজিনেস, উইকনেস এগুলো শুরু হয়ে গেছে, এবং শুয়ে থাকতে ইচ্ছা করে, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, যেগুলো দেখা যাচ্ছে। একটা জিনিস আপনাদেরকে আমি বলি, যে কোনো ডিজিজের পিছে কোনো না কোনো ইমোশনাল একটা ব্যাপার স্যাপার থাকে, এটা বহুবার বলেছি, এখনও বলে যাচ্ছি। যখন কোনো মানুষের ব্যাক এক হয়, বিশেষ করে লোয়ার পার্টে, তখন বুঝতে হবে আমাদের এই স্পাইনের কাজটা কী। এটা আমাদের সমস্ত বডিটাকে সাপোর্ট করে, আমাদের বডিটাকে স্ট্রেট থাকার জন্য সাপোর্ট করে। যখন এই কোথাও এই আমাদের এই স্পাইনে কোথাও পেইন শুরু হয়, তখন কিন্তু বিশেষ করে সবচেয়ে স্পাইনের গুরুত্বপূর্ণ জায়গা হলো তার লাম্বার রিজন। লাম্বার রিজনে যখন, যেটাকে আমরা কোমর ব্যথা বলি বাংলা ভাষায়, এই লাম্বার রিজনে যখন পেইন হয়, তখন একজন মানুষ কিন্তু স্মুথলি কোনো কাজ করতে পারে, হয়তো কিছু সময় কাজ করার পর সে স্ট্রেট হয়ে যাচ্ছে, ঝুঁকে কাজ করলে মানে কাজের যে গতি, এই গতি কমে যায়, তার জীবনটাকে ঠিক মতো চলতে পারে না, মানে স্পাইন তার সাথে বিট্রে করছে। এর কারণ হলো
গুরুত্বপূর্ণ, পুরো স্পাইনের গুরুত্বপূর্ণ পার্ট হলো লাম্বার রিজন। এই লাম্বার রিজনে যখন পেইন হয় তখন মনে করতে হবে যে তার সাপোর্ট কোনো না কোনোভাবে, তার সাপোর্টের অভাব, বেশিরভাগ ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল সাপোর্ট, তার ফাইন্যান্সিয়াল সাপোর্টের কোনো প্রবলেম দেখা দিয়েছে তার জীবনে। হয়তো দেখা গেলো যে কোনো মহিলাদের ক্ষেত্রে যদি এটা হয়, দেখা গেলো সংসার চালানোর জন্য যে অর্থের প্রয়োজন, ডাইরেক্ট কোশ্চেন করলে বোঝা যাবে, পাওয়া যাবে। অনেক সময় পেশেন্ট আশ্চর্য হয়ে যায়, ডাক্তার সাহেব আপনি কেমন করে জানলেন, তাই না? হোমিওপ্যাথি একটা আসলে খুব একটা সিস্টেমেটিক সায়েন্স। তো আপনি যখন কোশ্চেন করবেন তখন দেখবেন যে পেশেন্ট বলে, হ্যাঁ আমাদের পরিবারের, আমার হাজব্যান্ডের যে আয়, সে আয় দিয়ে আসলে খুব কষ্টকর সংসার চালানো, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো আমরা পেয়ে যাব। তো এই কেসটা আমরা শেষ করি। 5 বছর যাবৎ তার একটা এটাও একটা রিলেশনের একটা কেস। 5 বছর যাবৎ তার একটা রিলেশন আছে। মহিলার বয়স 30 বছর, তার বিয়ের বয়স চলে যাচ্ছে কিন্তু এখনও বিয়ে করতে পারেনি। তো 5 বছর থেকে তার একটা রিলেশন আছে, তাহলে তার 25 বছর বয়সে রিলেশনটা শুরু হয়। কিন্তু এই রিলেশনটাকে প্র্যাকটিক্যালি মেরিটে রূপ দিতে পারছে না। কেন দিতে পারতেছে না? বাবা এখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। বাবা চায় না এই বিয়েটা হোক, এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হোক। তাই এই মেয়েও চায় না যে বাবার অমতে গিয়ে, ওরকম অনেক ড্রাগ আছে, বাবা মত দিচ্ছে না, ঠিক আছে বাদ দাও, বাবাকে ছাড়াই আমি বিয়ে করব। কোন কোন ড্রাগ আছে সেই জন্য গ্রুপ অফ ড্রাগ জানতে হবে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। মোরাল যে মানুষগুলো, এরা সাধারণত ফ্যামিলিরকে বিগড়ে কোনো কিছু করবে না। এরা সামাজিক একটা চাই যে আমার ফ্যামিলি ছোটো হয়ে যাবে আমার জন্য, এটা ঠিক না। মোরালিটির মধ্যে স্ট্যাবিসিকিরা আছে, আরও আদার্স অনেক মেডিসিন আছে। তো সে এই বিয়েটা করতে পারতেছে না, তার জন্য তার বয়স এখন 30 এবং আস্তে আস্তে তার পিসিওডি দেখা দিয়েছে। তো তার পরিবার সম্বন্ধে জিজ্ঞেস করা হলো, সে বললো যে আমার ঘরে আমার স্টেপ মাদার, তবে খুব ভালো মানুষ। আমি ছোটোবেলা আমার মা মারা গেছে, আমি সবার ছোট, আমার স্টেপ মাদার খুব ভালো। দেখেন, স্টেপ মাদার ভালো বলে এরকম ব্যক্তি কিন্তু সাধারণ মেডিসিন না। আমরা কি করি, যত স্টেপ মাদার ভালো হোক না কেন, তখন আমরা নিজের মায়ের যার ত্রুটি থাকে না, স্টেপ মাদারের সেই ত্রুটি আমরা খুঁজে বের করি, এটা স্বাভাবিক। তবে বুঝতে হবে এই ব্যক্তি ভালো মানুষ। তবে পেশেন্ট বলে যে আমি আসলে খুব কম কথা বলি, বেশি কথা বলতে আমি পছন্দ করি না। এখন এই যে আমি আমার পরিবারকে সাপোর্ট করি, আমি জব করে আমি যে টাকাটা আয় করি এটা আমার বাবাকে দিই। বাবা যেহেতু কিছু করে না, বাবাকে দিতে হয়, এবং বাবার অন্য অন্য আয় রোজগার আছে, এটা দিলে বাবা সংসারে আরও অবস্থা ভালো হয়। কিন্তু আমি আমার বাবাকে যখন বলি এই বিয়ের ব্যাপারে, ইনডাইরেক্টলি বলা হয়েছে বাবা, কিন্তু বাবা বলছে না, এই ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেবো না, মেয়ে যদি নিজে ইচ্ছা বিয়ে করে করবো, কিন্তু আমি পারিবারিকভাবে এই বিয়ে দিতে রাজি না। সে বাবাকে চেষ্টা করছে বিভিন্নভাবে ম্যানেজ করার জন্য, কিন্তু পরে সম্পর্কটা 5 বছর, এই সম্পর্কটা সে ওই সম্পর্কটাও বাদ দিতে পারতেছে না, বাবার সাথেও সম্পর্ক কাট করতে চাচ্ছে। এই অবস্থার মধ্যে সে আটকে আছে। এই যে কনফ্লিক্ট কন্ডিশনে থাকার কারণে তার মধ্যে হরমোনাল চেঞ্জ আসা শুরু করছে বডির মধ্যে। এটা রাগ গোসা তৈরি হয়, একদিকে বয়ফ্রেন্ডের প্রতি, আরেকদিকে বাবার প্রতি। আমি আপনাদেরকে আগেই বলেছি, স্ট্যাবিসিকিরার অ্যাঙ্গার সাবপ্রেসডের ফিজিক্যালি যে যে জায়গাগুলোতে সে ফোকাসিং করে, প্রথম ফোকাসিং হলো ইউরোজেনিটাল অর্গান এবং রেকটাম অর্গানের মধ্যে বেশি ফোকাসিং করে সে, এবং ফিমেল অর্গানের মধ্যে বেশি ফোকাসিং করে সে। এই যে ডিলমিয়া মধ্যে সে আছে, না পারে বাবাকে ছাড়তে, না পারে বয়ফ্রেন্ডকে ছাড়তে। কারোর সাথে এই বিষয়টা খুব বেশি শেয়ার করে না। কেন করে না? তো অন্যের সাথে শেয়ার করলে অন্যরা আবার আরেকজনকে বলবে। এই জন্য পারিবারিক গণ্ডির ভিতরে 2-1 এটা বিষয়টা জানে। বেশিরভাগ লোকেরই সাথে সে এটা শেয়ার করে না। বন্ধুদের সাথে, অনেকে আছে না, সবার সাথে শেয়ার করতে পছন্দ করে। এই পেশেন্টের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, সে একজন মোরালিস্টিক পার্সন, সেন্সিটিভ মোরাল ইমপ্রেশন টু। সে পরিবারকেও ঠিক রাখতে চায়, তার পছন্দের লোক তাকেও সে ঠিক রাখতে চায়, এবং একজন রিজার্ভ মানুষ। রিজার্ভ একটা রুব্রিক।
প্রয়োজনে সে বেশি কথা বলে না, যতটুকু প্রয়োজন ততটুকু বলে। কারোর সাথে সে সম্পর্ক খারাপ করতে চায় না। অ্যাঙ্গার নেভার অ্যাঙ্গার, ফেয়ার সোশ্যাল পজিশন অ্যাবাউট, যাতে পরিবারের সম্মান হানি না হয়। অর্থাৎ এমন কাজ আমি করব না যাতে আমার পরিবার আমার অ্যাবসেন্সে তারা অন্যদের কাছে কী হয়, হেট হতে হয়, অন্যরা তাদেরকে উল্টাপাল্টা বলে, এটা সে চায়। এই জন্য সে পরিবারকে পায়ে উঠে। অ্যাংজাইটি ফিচার অ্যাবাউট ইরেজুলেশন মেরিট টু, এটা একটা রুব্রিক আছে। এই যে বিয়ের ব্যাপারে সে একটা অস্থিরতার মধ্যে থাকে, সে বিয়ে করবে কি করবে না, বাবাকে বাদ দিয়ে বিয়ে করবে কি, আবার নিজের ইচ্ছায় বিয়ে করবে, এই ধরনের একটা দ্বিমতের মধ্যে সে সবসময় থাকে। এবং পেশেন্টের মধ্যে একটা জেন্টেল, পোলাইট, ইয়েল্ডিং, এটা এস্টাবলিশিংরা সব ক্ষেত্রে আপনি দেখবেন। যত মেডিসিনের সাথে আপনার কন্ট্রাডিক্ট হবে, এস্টাবলিশিংয়ের প্রেজেন্টেশন থাকবে পোলাইট, জেন্টেল, এবং বিহেভিয়ার থাকবে খুব ন্যাচারাল বিহেভিয়ার আপনার সাথে। কিন্তু বাট সে তার রাগকে, গোসাকে নিজের ভিতরে সবসময় সাপ্রেসড করে। এখানে যদি কার্সিনোসিন হতো, কার্সিনোসিন হলে কিন্তু দুই নৌকায় পা দিয়ে রাখত না। কার্সিনোসিন হলো ডিলিউশন মার্টার সিরিজ। সে তার পরিবারের জন্য তার বয়ফ্রেন্ডকে স্যাক্রিফাইস করবে। সে বলবে যে ঠিক আছে তুমি তোমার মতো বিয়ে করে নাও, তার সাথে সে রিলেশন রাখবেই না। সেখানে সে দেখবে যে প্রায়োরিটি তার পরিবার। এখানে এস্টাবলিশিংয়ের ক্ষেত্রে দুটোই প্রায়োরিটি, কোনোটাকে সে ছাড় দিতে চায় না, দুটাকে নিয়েই সে চলতে চায়। কিন্তু কার্সিনোসিন অলওয়েজ সে তার পরিবারকে প্লিজিং ডিজার টু প্লিজ, অর্থাৎ যাদেরকে সে কেয়ার করে তাদের সন্তুষ্টির জন্য সে কাজ করবে। এজন্য প্রয়োজনে মানে অপটিমাম স্যাক্রিফাইস করবে, অপটিমাম স্যাক্রিফাইস, এরপরে আর কেউ স্যাক্রিফাইস করে না। এর মধ্যেও সেলফ ডিনাইল আছে এস্টাবলিশিংয়ের মধ্যে, কিন্তু ওর মধ্যে মার্টার আছে। সেলফ ডিনাইল হলো আমার প্রয়োজনকে আমি অস্বীকার করা, আমি নিজে না খেয়ে আরেকজনকে দিলাম। মার্টার হলো আমার জীবনকে উৎসর্গ করে দাও, আমার জীবনকে উৎসর্গ করে দাও, আমার সব কিছু আমি বেঁচে থাকো, নিজেকে মার্টার করে দাও। এগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এগুলো নিয়ে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টার সময় চলে যাবে, সময় আমাদের হাতে নাই, আপনারাও বোর হয়ে যাবেন। তার এত পাওয়ার নাই, এস্টাবলিশিংয়ের এত হিম্মত নাই তার বাবার বিরুদ্ধে গিয়ে কিছু করবে। এই যে কনফ্লিক্ট বিটুইন মোরালিটি এবং ওন ডিজার, এটা দুটার মধ্যে সে কনফ্লিক্ট করতেছে। একটা হলো তার ওন ডিজার, সে তার বয়ফ্রেন্ডের সাথে সংসার করতে চায়, তাকে বিয়ে করতে চায়, তার পছন্দের মানুষকে বিয়ে করতে চায়। আবার মোরালিটির কারণে সেখান থেকে সে সরে আছে। মোরালিটিটা কি? বাবার অমত, পরিবারের অমত, সামাজিক একটা বিষয়। এই দুটার মাঝখানে থেকে তার মধ্যে এক ধরনের সাপ্রেশন তৈরি হচ্ছে, অ্যাঙ্গার তৈরি হচ্ছে, এটাকে সে কন্ট্রোল করতেছে। এখান থেকে তার প্যাথোলজি শুরু হয়। প্যাথোলজিকে কোথায় গিয়ে অ্যাটাক করলো? ডাইরেক্ট অ্যাটাক করলো তার ফিমেল অর্গানে। তার মিনিস্ট্রেশনের প্রবলেম দেখা দিল, ওভার ব্লিডিং হওয়া শুরু করলো, হরমোনাল পিল না খেলে তার কাজ হচ্ছে। এই জিনিসগুলো সূক্ষ্মভাবে উপলব্ধি করতে হবে, রুব্রিকগুলোকে আমাদের মিলিয়ে কাজ করতে হবে, তাহলে কিন্তু আমাদের সহজ হবে। না হলে কিন্তু শুধু এখনকার সময়ে শুধু রুব্রিকের উপর ভরসা করা খুব টাফ। কেননা রেপার্টরি যেভাবে আপগ্রেড হচ্ছে আর যেখানে কোথায় আমাদেরকে নিয়ে যাবে আলটিমেটাম, আমাদের টিচাররা আমাদেরকে সতর্ক করতেছে, আমরা আপনাদেরকে সতর্ক করতেছি। রুব্রিক হলো, রেপার্টরি হলো আমাদের জন্য একটা গাইড বুক। মূল মেডিসিন নির্বাচন করতে হবে পেশেন্টের ক্যারেক্টার, পার্সোনালিটির সাথে মিলে। কোথাও যদি আমাদের কাছে ব্যাকআপ পালাকে সেটাকে বাদ দিতে হবে, এক্সকিউজ করতে হবে। মনে রাখতে হবে ওল্ড স্টেরয়েডরা যে কাজগুলো করে দিয়ে গেছে এটাই স্ট্রং কাজ। এরপরে যা কাজ হয়েছে সেটাও অনেক ভালো, তবে ওটাকে বাদ দিয়ে এটা হবে না, ওটার সাথে লিঙ্ক আপ করে এটাকে চলতে হবে। ওর সাথে কন্ট্রাডিক্ট করে এমন কোনো বিষয় যদি আসে তাহলে নিউ কাজকে আমরা বাদ দিই। ওকে, এই পর্যন্ত আমরা আপনাদেরকে এস্টাবলিশিংয়েরা জীবনে কিভাবে পরিচালিত হয়, তার লাইফ সার্কেলটা কিভাবে হয় এবং সে কেন অসুস্থ হয় এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। এখন আমরা কিছু জিনিস আলোচনা করি যে এটা আমাদের কাজে দিবে, অন্য দুই একটা মেডিসিনের সাথে আমাদের পার্থক্য করতে সুবিধা হবে।
যেমন মনে করেন যে আপনার কাছে একটা স্কিন ডিজিজের রুগী আসবে, আমরা স্ট্রাবেজিকিরা অনেক স্কিন ডিজিজের ক্ষেত্রে ইউজ করি, সেক্ষেত্রে অন্য মেডিসিনের সাথে কিভাবে আমি তাকে ডিডি করি। স্ট্রাবেজিকিরা সাধারণত তার যেমন সেতি, একজিমা, ব্রোন, একনি, মানে এক্সপোজ এরিয়াতে অথবা স্কিনের সারফেস লেভেলে যেই ধরনের ডিজিজগুলো হয় সেই ক্ষেত্রে সে কী ধরনের এক্সপ্রেশন করে এই নিয়ে আমরা একটু আলোচনা করি। তাহলে আপনাদের জন্য অনেক কেস, আমরা তো এখন এতক্ষণ ইন্টারনাল আলোচনা করলাম, ইন্টারনাল ডিজিজ নিয়ে। তো আপনি জিজ্ঞেস করলেন সমস্যা কতদিন যাবত, পেশেন্ট বললো, অথবা আপনি জিজ্ঞেস করলেন তো এটা নিয়ে আপনার কী অসুবিধা হয়, জীবনযাপনে কী অসুবিধা। পেশেন্ট বলে যে দেখতে ভালো লাগে না, এই যে আমার যে স্পটটা, আমার যে চর্মরোগটা, আমার এই ওই যাই হোক অনেক অনেক ধরনের রোগের নাম আছে, ভালো লাগে না। কার কাছে ভালো লাগে না? আপনার নিজের কাছে না অন্যরা যখন আপনার এটার দিকে দেখে তখন? বলছে যে অন্যরা যখন দেখে তখন আমার বাইরের অংশে, ডাক্তার ভিতরে তো ছিল, বাইরের অংশে চলে আসছে, অন্যরা যখন দেখে বা তাকায় তখন আমার কাছে খারাপ লাগে। আমি চেষ্টা করি যাতে না দেখা যায়, যাতে না দেখা যায়। এখানে হলো হাইডিং হিমসেলফ, হাইডিং থিংস তাই বলে। অর্থাৎ বিষয়টা হলো সে এক্সপোজ এরিয়াতে যাতে প্রকাশ হয়ে গেলে এলিমেন্ট ফ্রম এমব্রেসমেন্ট হয়, যখন এমব্রেস ফিল করে তখন সে হাইড করার চেষ্টা করে, ফুল স্লিপার পরে যাতে অন্যরা না দেখতে পারে, অথবা চুল বড় রাখে যাতে এখানে চর্মরোগ দেখতে না পারে, ক্যাপ পরে, যাই কিছু করুক। স্ট্রাবেজিকিরা অন্যদের চোখে যখন, আমরা অনেক সময় এটা দিয়েই থাকি, দিয়ে কাজ হয়ে যায়, কিন্তু কেন হয়, কি গ্রাউন্ডের পিছনে, এটা আলোচনা আমরা করছি আজকে, তাতে আমাদের জন্য সুবিধা হবে, আরও আপনি ক্ল্যারিফাই। এর পিছনে কারণ হলো স্ট্রাবেজিকিরা তার ডিজিজটা অন্যের সামনে গেলে সোশ্যালি সে লো ডাউন ফিল করে, সে এমব্রেস ফিল করে। এমব্রেস হলো ভিতর থেকে আনইজি ফিল করা, নিজের কাছে ভালো না লাগা, অন্যদের প্রতি রাগ হয় না, তো অন্যরা যখন তার এটা দেখে তার খারাপ লাগে যে সবাই কাছে আমি ছোট হয়ে যাচ্ছি, সামাজিকভাবে আমি একটা ঘৃণার পাত্র হচ্ছি, এটা তার কাছে ভালো লাগে না। এই জন্য এক্সপোজ এরিয়াতে যখন আসে তখন সে নিজেকে লো ফিল করে, ডাউন ফিল করে, কেউ দেখলে তার ভালো লাগে না, এই জন্য সে কী করে, এটাকে হাইড করে। তবে স্ট্রাবেজিকিরা যে কাজটা সবসময় করে, তার যে সারাউন্ডিংয়ে যে মানুষগুলো থাকে, তার অফিসে হোক, বাসায় হোক, এদের কাছে সে সবসময় একটা ভালো মানুষ থাকতে চায়, কেউ যেন বলতে না পারে যে লোকটা ভালো না। এই জন্য উইলিংলি অন্যের কাজ করে দেয়। দেখবেন স্ট্রাবেজিকিরা, আপনি হয়তো সে বাজারে যাচ্ছে, আপনাকে জিজ্ঞেস করবে আপনার কিছু লাগবে, আরে আজকাল তো টাকা দিয়েও কাউকে দিয়ে কোনো কাজ করা যায় না। কাউকে যদি বলে ভাই তুমি আমাকে মানে 20 টাকা দেবো, তুই আমার এই কাজটা করবি না, আমার সময় নেই। কারণ মানুষ এখন অনেক বেশি পরিশ্রম করতে চায় না, সে মনে করে যে 20 টাকা 50 টাকার জন্য আমার এত কি টাকা। আগের দিনে মানুষ এটা করতো, এখন করে না। কিন্তু স্ট্রাবেজিকিরা তা না, স্ট্রাবেজিকিরা সবাই বলবে ও তাই তো, আরে আমাদের এই লোকটা খুব ভালো মানুষ, আমাদের এই লোকটা খুব ভালো মানুষ। সে বাজারে যাচ্ছে, আপনাকে জিজ্ঞেস করে কিছু লাগবে কিনা, আপনি বললেন হ্যাঁ আমার জন্য তুমি এটা জিনিস নিয়ে আসো, এখন তো আমার পকেটের টাকা নেই, ঠিক আছে টাকা দিতে হবে না, আপনি নিয়ে এসে তারপর আপনি টাকা দেন। এরকম একটা মেন্টালিটি স্ট্রাবেজিকিরার মধ্যে আমরা দেখি। কেননা সবসময় খেয়াল রাখবেন, এই সবসময় সেন্সিটিভ ওপিনিয়ন অফ আদার, এটার ভয় কাজ করে তার মধ্যে। সেন্সিটিভির মধ্যে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, এটা রাগ হয় না, তার মধ্যে একটা রিয়েকশন তৈরি হয় সেন্সিটিভিটির মধ্যে। মনে করেন তার কাছে খারাপ লাগে কেউ যদি তাকে একটা ওপিনিয়ন করে দিল, এই জন্য অন্যদের ওপিনিয়ন যাতে তার সম্বন্ধে খারাপ কিছু করতে না পারে, অলওয়েজ সচেতন থাকে। এই জন্য আমি আপনাকে বলছিলাম যে প্রথমে যে কনসাসনেসটা তার মধ্যে অলওয়েজ থাকে। আপনার চেম্বারে যখন বসবে সে হাসির মধ্যেও কন্ট্রোল থাকে, মানে অলওয়েজ সচেতন থাকে যেন তার সম্বন্ধে কেউ একটা এমন কোনো মন্তব্য বা কমেন্টস করতে না পারে যা তার মনে কষ্ট দেয়। এই যে সেন্সিটিভিটিটা,
সেন্সিটিভিটিটা আসার পিছিয়ে এমব্রেসমেন্ট একটা দায়ী। এমব্রেসমেন্ট হয়ে যায় ছোটো ছোটো বিষয় নিয়ে, যে অন্যের কাছে চোখে পড়লো সে সেন্সিটিভ হয়ে যায়। বাইরের লোক দিয়ে এস্টাফিজিকরা সবচেয়ে বেশি সামিলের মধ্যে পড়ে। ইগনিশিয়া যেমন পরিবারের লোকদের মধ্যে থাকে, পরিবারের লোকেদের ভালো মন্দ দেখাই তার দায়িত্ব। পরিবারের ক্ষতি হয়, পরিবার কোনো কারণে সম্মানহানি হয়, পরিবারের কষ্ট হয়, পরিবারকে কোনোভাবে কষ্ট দিতে ইগনিশিয়া চায় না। এই ব্যাপারে সে খুব মারাত্মকভাবে অ্যালার্ট এবং মোরালি সেন্সিটিভ থাকে। আর এস্টাফিজিকরা হলো বাইরের লোকদের কাছে সে সবসময় সোশ্যালি পজিশন থাকতে চায়। এই জন্য সোশ্যাল পজিশনের মধ্যে ইগনিশিয়াকে পাবেন না, এস্টাফিজিকরাকে পাবেন। অন্যরা যাতে তাকে খারাপ বলতে না পারে, তার স্ট্যাটাস যাতে নষ্ট না হয়। যেমন আমরা অনেক ডাক্তারদের মধ্যে এস্টাফিজিকরা পাবো। কীভাবে পাবো? আমি হয়তো কাশতেছি রুগীর সামনে, রুগী বলতে আরে ডাক্তার সাহেব আপনি তো কাশতেছেন, তখন এস্টাফিজিকরা শেষ। অনেক ডাক্তাররা এটা জানেন না, তারা এস্টাফিজিকরা খাবেন। তখন তার মেন্টালি আরে আমি এত ওষুধ খেলাম, কাজ হচ্ছে না, রুগীর সামনে কেমন একটা বিব্রতকর অবস্থায় পড়ে গেলাম। তো হাতের মধ্যে আছে, আমি এক ডাক্তারকে এরকম দেখছি। তো উনি বলে, চাইদ ভাই আমার এখানের মধ্যে আছি, বহুত ঝামেলার মধ্যে পড়ে গেছে, রুগীরা আসে, কই ডাক্তার আপনারা তো আছেন। তখন আমার কাছে খুব খারাপ লাগে, মর্মাহত হয়। এগুলো সব এস্টাফিজিকরা। এস্টাফিজিকরা সবসময় বাহ্যিক জিনিসগুলোর ব্যাপারে খুব সচেতন থাকে। সবাই যাতে তাকে ভালো বলে, এই জন্য নিজের কাজ বাদ দিয়ে অন্যের কাজ করে, সেলফ ডিনাইল করে। সেলফ ডিনাইলটা মানে কি? আমার সময় আমার জন্য ব্যয় করি। আমি যখন আমার সময় অন্যের জন্য ব্যয় করি, নিজেকে ওই সময়টা বাদ দিয়ে, হয়তো দেখা গেলো যে আমি অন্যের হোমওয়ার্ক করে দিলাম, আমি অন্যের হ্যান্ডরাইটিং খাতা লিখে দিলাম, তো সবাই বলবে খুব ভালো, ওর সাথে আমার একটা রিলেশন তৈরি হলো, একটা গুড ওপিনিয়ন আমার সাথে আমার সম্বন্ধে তার হলো। এই জিনিসগুলো এস্টাফিজিকরা করে। এবং ফ্যামিলি ক্ষেত্রেও দেখবেন যে এস্টাফিজিকরা যদি খুব গরিব মানুষ হয়, খুব অসুস্থ মহিলা ফিমেল, সে ডাক্তারের কাছে যায়। কেন যায় না? এই জন্যই যায় না যে আমি যদি মাসে আমার যে ইনকাম হাজব্যান্ডের, ওই ইনকাম দিয়ে তো ঘর সংসার চালায়, স্কুলের বেতন দিলে তো আর টাকা থাকে না। এখন আমি যদি এই মাসে চিকিৎসা করতে 5,000 টাকা খরচ করি, তাহলে আমার টোটাল আয়ের যে অংশ, একটা বিরাট অংশ চলে গেলে আমার সংসার চলবে কী? এই জন্য সিরাপ টিরাপ খায়। আপনি জিজ্ঞেস করবেন কেয়ারফুল অফ আদার্স এবং সেলফ ডিনাই, কেন আপনি এতদিন থেকে লম্বা সময় যাবৎ অসুস্থতা ভুগতেছেন? বলতে তো সব কিছু করার নেই, আমি যদি নিজের দিকে তাকাই তাহলে আমার পরিবারের বিরাট ক্ষতি হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা এস্টাফিজিকরাকে দেখতে পারি। সে সবসময় একটা অ্যাম্বিশন তার মধ্যে কাজ করে, আগে যেতে চায়। তো এখন আগে যাওয়ার জন্য, সামনে যাওয়ার জন্য, উপরে ওঠার জন্য নেম এবং ফ্রেমের ভক্ত। এস্টাফিজিকরা নেম এবং ফ্রেমের ভক্ত। সুনাম চায় অন্যদের কাছে, গুড ওপিনিয়ন চায়। ব্যাড ওপিনিয়নে সে সেন্সিটিভ হয়, ফেয়ার ওপিনিয়ন অফ আদার্স। এই জন্য অন্যদের কোনো কমেন্ট যাতে সে এমব্রেসমেন্ট না হয়, এই জন্য বাহ্যিক ডিজিজগুলোর ব্যাপারে সে সবসময় হাইড করে। পাশাপাশি সবার কাছে তার একটা নাম হোক, এই জন্য সবসময় সে পোলাইট, জেন্টেল এবং অ্যাফেকশনেট আচরণ করে, ইয়েল্ডিং আচরণ করে। যেমন আন্ডার এজের একটা মেয়েকে বিয়ে দেওয়া হয়। সাধারণত আমাদের দেশে 18 বছরের বিয়ের বয়স। আপনি কোনো কারণে একটা রুগী পেলেন, আপনার কাছে আসছে, তোমার বয়স কত? এসএসসি পাস করার আগে তাকে বিয়ে দিয়ে দেবে। তো আমি জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, তুমি কিছু বলো নাই তখন বাবা মাকে? না, কিছু বলি। এস্টাফিজিকরার অনেক ক্ষেত্রে তার চোখের মধ্যে তার রাগ প্রকাশ পায়। কীভাবে প্রকাশ পায়? তার মা আর আপনি কনভারসেশন করতেছেন, যত নেগেটিভ জিনিস মা বলে যাচ্ছে এস্টাফিজিকরা সম্বন্ধে, এস্টাফিজিকরা পোলাইট, জেন্টেল এবং খুব নাইসলি সব শুনে যাবে, কোনো ধরনের রিয়াকশন করবে না, কিন্তু চোখের মধ্যে একটা গোসা থাকবে। যখন তার দিকে আপনি তাকাবেন, সে একটা স্মাইল দিবে। এটি হলো এমব্রেসমেন্ট। সে আপনার দিকে তাকায় একটা স্মাইল দিবে।
আবার যখন আপনারা দুজনে কনভার্স করেন, আপনি বাঁকা চোখে তাকিয়ে দেখবেন যে চোখের মধ্যে রাগ প্রকাশ হচ্ছে, এটা হলো ইন্ডিগনেশন। তার ডিগনিটি কমে যাচ্ছে অন্যের কাছে। তার যদি সে নিজেকে একটা সোশ্যাল পজিশন পার্সন ভাবে, বাট যখন কেউ তার এই পজিশনটার উপরে হ্যামারিং করে, সে সেটাকে মেনে নিতে পারে না, কিন্তু আবার এক্সপ্রেসও করে না। এখানেই সমস্যা, এখানে এই জন্য স্ট্যাবিসিকেরা প্যাথোলজিতে যায়। যদি সে ওখানে যদি হ্যামারিংটা করতে পারত, তাহলে কিন্তু সে বেঁচে যেত। তাহলে আমরা কোন জায়গা পর্যন্ত ছিলাম? এখানে আপনি যদি নেট্টামিউর দেখেন, স্ট্যাবিসিকেরা যেমন তার বাবার বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করার যেমন হিম্মত নাই, নেট্টামিউরের ক্ষেত্রে নেট্টামিউর কিন্তু ডেসপারেট। যদি তার কোনো সমস্যার ব্যাপারে কেউ কিছু বলে ফেলে, সে কিন্তু ছাড় দেয় না, সে কিন্তু কোনো ছাড় দেয় না। সোশ্যাল পজিশনের ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই। সে একজন নিজেকে ডিগনিফাইড পারসন অলওয়েজ ভাবে। সে ভাবে তোমার কোনো কাজকাম নাই, আমার মানে ভাবটা এমন, তুমি আমার স্কিন ডিজিজ নিয়ে, আমার এখানে একটা দাগ, এটা নিয়ে তোমার তো মাথা ব্যথা কেন? অর্থাৎ নেট্টামিউর সবসময় চেষ্টা করে তার যে সমস্যাটা আছে এটা যাতে অন্যের কাছে প্রকাশ হয়ে না যায়। যদি প্রকাশ হয়ে যায়, তারপর তার কোনো ড্যাম কেয়ার, সেইটা নিয়ে কোনো এমব্রেসমেন্ট, ডাইরেক্ট সেটি ইন্ডিগনেশনের মধ্যে চলে যায়। ইন্ডিগনেশন প্রেগনেন্সি হয়, অর্থাৎ আমি প্রেগনেন্সি, আনওয়ান্টেড প্রেগনেন্সি। এখানে প্রেগনেন্সি শব্দের অর্থ জেনারেল প্রেগনেন্সি না, প্রেগনেন্সি এখানে নেগেটিভ অর্থে ইউজ করছে। অর্থাৎ আমার কোনো ত্রুটি বিচ্যুতি অন্যের কাছে প্রকাশ হয়ে গেছে, এই জন্য আমি ইনডিগনিফাইড ফিল করতেছি। এই জন্য সে যদি কেউ তার এই ত্রুটি বিচ্যুতি দেখে আঙ্গুল তুলে, সে মেন্টালি ডিসঅর্ডার্ড হয় ঠিকই, কিন্তু একটা রাগ গুসা হয় তার মধ্যে। যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনার যখন এটা কেউ দেখে তখন কেমন লাগে, বলে তখন অনেক রাগ হয়। কেউ যদি আমার এটা, আমি বলি না, আমি চুপ থাকি, কিন্তু প্রচণ্ড রাগ হয়, মনে হয় আরে কী এ লোকগুলোর কি খেয়ে কোনো কাজ নেই। নেট্টামিউরও নিজেকে কন্ট্রোল করে, তবে তার রাগ গোসা প্রচণ্ডভাবে তৈরি হয় বিপরীত পার্সনের মধ্যে। স্ট্যাবিসিকেরা যেমন পোলাইট, জেন্টেল এবং নিউট্রাল থাকার জন্য চেষ্টা করে এবং নিউট্রাল থাকে এবং ওই এমব্রেসমেন্ট পর্যন্ত থাকে, আর নেট্টামিউর ডিগনিটি পর্যন্ত চলে যায়। ইন্ডিগনেশন, রাইটাস অ্যাঙ্গার, সে মনে করে যে আনওয়ান্টেড বিষয় আমার প্রতি কেন তাদের এত মনোযোগ দেওয়া উচিত, এটা তো তাদের ঠিক না। প্রত্যেকের নিজের কাজ নিজে নিয়ে ব্যস্ত, অন্য কে কী করলো, আমার কি হইল, আমি কোন মেয়ে নিয়ে ঘুরলাম, এটা নিয়ে তাহলে তো মাথা থাকে। এটা নেট্টামিউর ফেস টু ফেস না বললেও ভিতরে তার প্রচণ্ড গুসা আসে, এটা সে বলে। এজন্য নেট্টামিউর সবসময় সচেতন তার উইকনেস যাতে অন্যের কাছে প্রকাশ না হয়ে যায়, কেননা সে নিজেকে ডিগনিটিফাইড পার্সন ভাবে, এক্সক্লুসিভ পার্সন ভাবে যে অন্যদের থেকে আমি আলাদা, এবং অন্যরা যদি কোনো কারণে আমার কোনো ত্রুটি অন্যদের কাছে প্রকাশ হয়, তাহলে তা আমার লেভেল ডাউন হয়ে যাবে, অন্যরা আমার প্রতি সিম্পেথি দেখাবে। এটা কোনোভাবে আমি মেনে নিতে চাই না বা পারি না। এজন্য দেখবেন যে ইগনিশিয়া এবং নেট্টামিউরের মধ্যে দুজনে দেখা যায় যে কোনো কারণে যদি নেট্টামিউরের আপনজন কেউ মারা যায়, তারপরেও সে নিজেকে এক্সপোজ করে না, সে মনে করে এটা তার উইকনেস, অন্যরা তার প্রতি সিম্পেথি দেখাবে। এই জন্য সে নিজেকে সবসময় একটা সফিস্টিকেটেড পার্সন হিসেবে নিজেকে দেখায়, একটা ডিগনিফাইড পার্সন হিসেবে নিজেকে সবসময় দেখায়। ইগনিশিয়া ভাবে যে আমি আমার পরিবার, এর বাইরে আর কিছু নেই। যখন সে নিজেকে রিলেশন মেরিট মানে হলো বন্ধন, মানে স্ট্রং বন্ধন। এখানে মেরিট মানে হলো একজন হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার স্যাপার না, এটা অনেক বড় করে চিন্তা করি। আছে এখানে, মানে স্ট্রেংথ। আমি মেরিট হয়ে গেছি আমার হাজব্যান্ডের সাথে, আমার বাচ্চাদের সাথে, আমার পরিবারের সাথে, ওদের দেখভাল করার দায়িত্বই আমার। অন্য বিষয় নিয়ে তার খুব একটা মাথা ব্যথা নেই, ওদের কাছ থেকেই তার সমস্যা শুরু হয়। ওরা যখন তাকে রেসিপ্রোকেশন করে না, অ্যাকনলেজমেন্ট দেয় না,
তখনই তার প্রবলেম আসা শুরু করে। তাহলে মোটামুটি আমরা যদিও একটু কঠিনভাবে আমি বলেছি, তা আপনারা মোটামুটি একটা জায়গা তৈরি হলো যে ইগনিশিয়া, নেক্টামিওর, স্ট্রাপিসিকের ইগনিশিয়ার মধ্যে এই নেক্টামিওরের মধ্যে কোনো না কোনো জায়গায় দেখবেন সে তার ডিগনিটি এবং এক্সপ্লোসিভিটি দেখবে, সে বলবে দেখেন আমার ছেলে, সে নেক্টামিওরের সাথে আলোচনা করলে কখনোই আপনি তার নেগেটিভ জিনিস যা বলবে না। তার ছেলে, তার মেয়ে, ছেলে বুয়েটে পড়ে, মেয়ে মেডিকেলে পড়ে, ডাক্তার, কিন্তু এক ছেলে যে অটিস্টিক এটা আপনার কাছে বলবে না। এবং এ ধরনের গল্প করতে পছন্দ করে এবং সে কী কী কাজ করছে ভালো ভালো, দেশের জন্য, দশের জন্য, চ্যারিটেবল কী করে, এগুলো বলবে। স্ট্যাটিস্টিক্যাল এগুলো নিয়ে মাথা ব্যথা। ইগনিশিয়া এবং স্ট্যাটিস্টিক্যাল এরা সাধারণত কম বলে। নেক্টামিওর বলে পজিটিভ যে জিনিসগুলোতে তার সম্মান বাড়বে সেগুলো বলবে, যে জিনিসগুলোতে সম্মান হানি হবে, তার উইকনেস প্রকাশ হবে, এগুলোকে সে লুকাবে। তবে লাইট ডিজারের মধ্যে নেক্টামিওর আছে। নেক্টামিওর যখন দেখে যে আর কোনো রাস্তা নেই, বিপদে পড়ে গেছে, তখন সে কারো না কারো কাছে সারেন্ডার করে এই অবস্থা থেকে উদ্ধার পেতে চায়। একদিকে সেক্রেটিভ, একদিকে লাইট ডিজার। তেমন একটা আমি এক্সাম্পল দিয়ে শেষ করে দেবো। নেক্টামিওরের একটা এক্সাম্পল, স্কিন ডিজিজের রুগী, সোরাইসিস, এক ভদ্র মহিলা, এটা একটা বাস্তব কেস, আমাদের সিনিয়রদের কেস। তো অনেক দিন যাব মহিলা চাকরি করে, কাপড় শাড়ি পরে চাকরি করে, শাড়ি পরে, যাতে সেলোয়ার কামিজ পরলে পিঠের অংশে দেখা যায়, এই জন্য সে শাড়ি পরে অভ্যস্ত। বাট একটা সময় গিয়ে জব করার পর একটা সময় গিয়ে পরিবার তাকে হ্যামারিং করা শুরু করে যে বিয়ে করতে হবে তোমাকে, যেহেতু তুমি মেয়ে মানুষ, বিয়ের বয়স চলে যাচ্ছে। সে ভাবতেছিল যে না, বিয়ে শাদী করবোই না, যেভাবে আছে ভালো, কেননা আমার স্কিন ডিজিজটা আমি ভিতরে এখন লুকিয়ে রাখছি, এটাকে মলম টলম রেখে লাগিয়ে, স্টেরয়েড লাগিয়ে আমি ঠিক রাখছি। কিন্তু যখন বিয়ে করব, হাজব্যান্ডের সামনে আমার উইকনেস প্রকাশ হবে, তখন আমি লো হয়ে যাব, এটা কোনোভাবে করতে চাই। কিন্তু পরিবারের প্রচণ্ড চাপে সে বাধ্য হয়ে বিয়ের প্রস্তুতি নিতে হয়, এবং এই সময় সে ডাক্তারের শরণাপন্ন করে, ডাক্তারের কাছে এসে সে বলে, এবং এখান থেকে জানা যায় সে তার এই সমস্যার কথা কারোর কাছে সে প্রকাশ করে এবং কাউকে জানতেও দেয়নি। যদিও এক্সপোজ এরিয়াতে আসা শুরু করে, সাথে সাথে সেখানে স্টেরয়েড ব্যবহার করে এটাকে চাপাইয়ে দেয়। কিন্তু এখন তার সম্মান হানি হবে। এটা অনেক পুরুষ লোকের ক্ষেত্রে দেখবেন পেনিসের মধ্যে সেটি হয়ে বসে আছে। এতদিন চিকিৎসা করেনি, ওদের দেখা গেলো যে বিয়ের সময় এসে এখন সাথে চলে আসছে। কেন চিকিৎসার জন্য আসছেন, এটা তো একটা স্থায়ী, এটা কোনো সমস্যা নেই। সে বলে যে আর যদি চিকিৎসা করার তার ইচ্ছা থাকতো অনেক আগের থেকে করতো, এখন বলে যে না, বিয়ের সাথে করলে এটা যদি দেখে ফেলে তাহলে খারাপ দেখা হবে। এইসব বিষয়গুলো আপনারা মানে থার্ড সেন্স লাগিয়ে বুঝতে হবে, তারপরে এটাকে লিঙ্ক আপ করে তারপরে এটাকে কাজে লাগাবে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। অনেক লম্বা সময় আমার সাথে আপনারা কাটাবেন, আমি আপনাদের সাথে অনেক সময় ধরে এই অনেক কিছু বললাম। চেষ্টা করবেন এগুলোকে শুনে কাজে লাগানোর জন্য। কোথাও কোনো প্রবলেম, বুঝতে অসুবিধা, টেকনিক্যাল প্রবলেম, পারতেছেন না বুঝতে, আমার কথা কঠিন মনে হচ্ছে, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আবার যে জায়গাগুলোতে আপনার অসুবিধা হচ্ছে সেটাকে আবার আমি কোনো না কোনো ক্লাসে আবার রিপিট করে আমার মতো করে বোঝানোর চেষ্টা করব। আমি তো আপনার মতো করে বোঝাতে পারবো না, আমি আমার মতো করে বোঝাবো, এখান থেকে আপনাকে আপনার মতো করে বুঝে নিতে হবে। আজকে এই পর্যন্তই। যেহেতু আমাদের এই ফেসবুকের লাইভ ক্লাসটা কোনো টাইম ফিক্স থাকে, এজন্য আমরা আগে থেকে কোনো প্রকার ঘোষণা দেই না কবে কখন করবো, কারণ ব্যস্ততার কারণে যখনই ফাঁক পাই তখন এই ক্লাসটা আমি নিই। আমি আশা রাখি এটা বন্ধ করব না, যতদূর আমি পারি, 20 মিনিট পারি, 30 মিনিট পারি, 10 মিনিট পারি, প্রত্যেক দিন কিছু সময় আপনাদের জন্য আমি বের করি। সদগায়ে জারিয়া হিসাবে আমি এটা ব্যয় করব, যাতে আমি আমার নলেজ আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের নলেজটাকে আপনি রিলিজ করতে চাই। তো সবাই ভালো থাকেন, আবার নতুনভাবে যাতে আবার লাইভ শুরু করতে পারি। তবে ঈদের ছুটিতে বেশি সময় দেওয়ার চিন্তা আছে আমার। আপনারা সবাই সবার জন্য উইশ করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।